আব্বাজান, কি খাবেন বলেন তো? মামা আপনার জন্য কি আনবে? ছোট বাচ্চা মুত্তাকি। মামা মাথায় হাত রাখতেই তাকিয়েছে মাথা তুলে। মামার কথা বুঝল কি শুনল, ঝলমলে মিষ্টি হাসি দিল আগে। মমি ফোড়ন কাটল ভাইয়ের কথায়। হ্যাঁ, এতটুকু বাচ্চা তোর প্রশ্ন বুঝে শুনে উল্টে দিল না? আবৃত মুত্তাকিকে স্নেহ করে বেশ, একটু আদর করে দিয়ে উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে মমির কথার উত্তরে বলল। না বুঝুক, শুনলো তো? মমি মুখ ভেঙচি কাটে, টেনে টেনে বলে। ও সোনার দাম নেই, তার থেকে আমাকে তো জিজ্ঞেস করতে পারিস। আবৃত ভ্রু কুচকে জানতে চায়। তোমাকে জিজ্ঞেস করবো কেন? তুমি কি ছোট? তোর বাসায় এসেছি না, এর জন্য আমার পছন্দ মতো খাওয়াবো। তোমাকে জিজ্ঞেস করবো না। এখন তুই যদি নুন খাওয়ানোর পায়তারা করিস, আমি তাই খাবো নাকি? এইসব আমার সঙ্গে চলবে না একদম। আয়রা আহাম্মকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের দু ভাই বোনের কথার দৌড় শুনছে। হাসিও আসছে। দুনিয়ার সব ভাই বুঝি এমনই হয়, দেখবে বোন জ্বলছে তবুও কথার গাছ চালিয়ে যাবে। বোনকে জ্বালিয়েই যেন আনন্দ খুব। তাওহিদটাও সুযোগ পেলে ছাড়ত না আয়রাকে। এখন বোনের ভালো মন্দ জিজ্ঞেস করে, খোঁজ খবর নেয়, ভালো আছে কিনা, সব ঠিকঠাক কিনা। এই তো কয়দিন আগেই খরচাপাতি করে তাহিয়াকে সঙ্গে করে নিয়ে এসেছিল বোনের বাসায়, দেখে গেছে বোনকে। আয়রার ভাবনার ছেদ ঘটে তার ফোনের তীব্র ধ্বনিতে। ফোনের অবস্থান টেবিলে, সে এগিয়ে ফোন হাতে নেয়। ইতিখা ফোন করেছেন মেয়েকে, হয়তো ভালো মন্দ জানতে, খোঁজ খবর নিতে। আয়রা প্রায় বেশ কিছুক্ষণ মায়ের সঙ্গে কথা বলে। কথা শেষ করে এসে দেখে মমি কিচেনে রাতের রান্নার কাজে হাত লাগিয়েছে। আয়রা এগিয়ে বলল। এ কি আপু, আপনি আবার কিচেনে? আপনাকে না এখানে এসে শুধু রেস্ট করতে বলেছি? আমি আছি তো এখন, আমি রান্না করে খাওয়াবো। মুমি হাসল। এ বাসায় আসলে আয়রাটাকে কিচেনে কেন কোনো কাজই করতে দেয় না। যুক্তি একটাই, শ্বশুর বাসায় তো আর বসিয়ে রাখে না, না চাইলেও আর কাজ না থাকলেও কিছু না কিছু করতেই হয়। বাবার বাসায় কিংবা ভাইয়ের বাসায় এসে কাজ করার প্রয়োজন নেই, রেস্ট করবে শুধু। মুমির এজন্যই বোধহয় মেয়েটার প্রতি এত ভালোবাসা আসে। তার থেকে অনেক ছোট, অথচ তবু বাস্তবিক জ্ঞান, বুঝ, বুদ্ধি অত্যাধিক। বেশ জানে সম্পর্ক সামলাতে, মান দিতে। মমি ওর কথায় হেসে উত্তর দেয়। আরে দুদিন তো খাওয়ালে, আজ না হয় আমি রান্না করে খাওয়াই। কাল তো চলেই যাবে, তাছাড়া তোমাদের তো আমার বাসায় যাওয়ার সময় হয় না যে নিজ বাসায় রেঁধে বেড়ে খাওয়াবো। শেষ কথাটা মৌমি খোঁচা দিয়ে বলে। আগে ভাইয়ের সময় হতো না, এখন ভাই বউয়েরও সময় হয় না, পড়াশোনার তোপে। আয়রা সে কথা ধরেই না। তার তো মৌমির চলে যাওয়া নিয়ে মন ছোট হয়। কাল চলে যাবে শুনে মুখখানা আগেই ছোট হয়ে গেছে। আবারও বাসায় একা। মৌমি যে কয়দিন থাকে, তার আর মুত্তাকির জন্য বাসাটা একটু ভরপুর থাকে হাসি কান্নায়। সে আবদাল করে বসে। কালই যাবেন? প্রথম রোজাগুলো কোনোভাবে আমাদের সাথে করা যায় না? আয়রার কথা শেষ হতেই মুত্তাকির কান্নার আওয়াজ পাওয়া যায়। পিছন ঘুরে তাকিয়ে দেখে সে পড়ে গেছে মেঝেতে। আয়রা দ্রুত ধরে কোলে নেয় তাকে। মাথায় ব্যথা পেল কিনা, মাথায় হাত বুলাতে থাকে, নানান সান্ত্বনা বানিয়ে আওড়াতে থাকে মুত্তাকিকে চুপ করানোর জন্য। সময়ের ব্যবধানে মুত্তাকি চুপ হলে মৌমি আয়রার কথার জবাব দেয়। তোমার ভাইয়া মানবে না, সে তো পারে না আজকেই নিয়ে যেতে। আরও রমজান মাস, বউ ছাড়া তার চলবেই না। দেখা গেল রোজাই থাকা হলো না তার। মৌমির কথার সুরে আয়রা ফিক করে হেসে দেয়। শেষে ননদ ভাবি দুজনেই হাসতে থাকে। মৌমি নিজের হাসি থামিয়ে বলে। আচ্ছা শোনো, একটা খুশির খবর দিই। আয়রা জিজ্ঞেস করে। কি? এই ঈদের পর কিন্তু তোমার একটা বিয়ে খাওয়ার সুযোগ হচ্ছে। কার বিয়ে? আবৃত তোমাকে বলেনি? না তো, কারো বিয়ের কথা বলেছে বলে তো মনে পড়ছে না। মামাতো ভাইয়ের বিয়ে ঈদের একদিন পরে। নানান গল্পে গুজোকে তাদের রান্নাবান্নার কাজ শেষ হয়। ঘণ্টা দেড়েক পর আবৃত আয়রার বানিয়ে দেওয়া লিস্ট অনুযায়ী সব নিয়ে আসে। গল্পে গল্পে রাতের খাবার সারা হয়। তখন নিস্তব্ধ রাত, শান্ত নিরিবিলি পরিবেশ রুমের। আয়রা বিছানায় বসে পড়ছে, আবৃত পাশেই আধশোয়া হয়ে ফোন চাপছে নিশ্চিন্তে। আয়রার আবৃত্তকে দেখে মাঝে মাঝে আফসোস হয়। পড়ালেখা শেষ, ঝামেলাও শেষ। আহা, এই পড়ালেখাই যেন জীবনকে আরও প্যারাময় করে রাখে। হঠাৎই আয়রার কি হয় কে জানে, সে পড়া বাদ দিয়ে আবৃত্তের দিকে তাকিয়ে থাকে। খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে ওকে। আয়রাকে অনেকক্ষণ আবৃত্তের দিকে তাকিয়ে আছে বুঝতে পেরে আবৃত আয়রার দিকে তাকায়। নীরবতা ভেঙে বলে। কি ব্যাপার বলো তো? পড়া বাদ দিয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? আয়রা হচকা যায়, তবে সামলে ওঠে। আবৃত্তের প্রশ্নে জিজ্ঞেস করে। কেন তাকিয়ে থাকতে পারি না? তা পারো, কিন্তু এখন তো পড়ছিলে। হুট করে আমাকে দেখার ইচ্ছে জাগলো কেন? আয়রা আনমনে উত্তর দেয়। ভালোবেসে ফেলেছি তাই।
আবৃত ফোন রেখে সম্পূর্ণ মনোযোগ দেয় আয়রাতে। সে তো অনেক আগেই, মাস বছর পেরিয়ে গেছে। এখনকার কথা বলো। কাল আপু চলে যাবে, মুত্তাকি চলে যাবে। আপনি কাজে বের হলে আবার একা হয়ে যাব। আবৃত সব বাদ দিয়ে হুট করেই একটি অনাকাঙ্ক্ষিত প্রশ্ন করে ফেলে। বেশ শান্তশিষ্ট স্বাভাবিক কণ্ঠস্বরে জিজ্ঞেস করে, আম্মু হতে চেয়েছো? হুট করেই অনাকাঙ্ক্ষিত এক প্রশ্ন। এমন প্রশ্ন সোজাসুজি কেউ করে? করে বুঝি? এই তো আবৃত মাহমেদ নামক পুরুষটি তো ঠিকই করল। বিনা দ্বিধায় কথার মধ্যে কোনো মারপেজ না রেখে সরাসরিই তো করল প্রশ্নখানা, একদম নির্লিপ্ত ভঙ্গিতে। আয়রা প্রশ্নটি শুনে অবাক হয়ে তাকালেও পর মুহূর্তেই লজ্জা পেয়ে গেল। মাথাটা আস্তে করে নুইয়ে নিল। ইস, কি প্রশ্ন! আম্মু হতে চাইছ? এই প্রশ্নের উত্তর দেওয়া এত সোজা, যতটা সোজাভাবে জিজ্ঞেস করছে। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে আয়রার। আবৃত সবই লক্ষ্য করছে পূর্ণ মনোযোগে। আয়রার অবস্থা দেখে হাসল সামান্য, আবারও জিজ্ঞেস করে। উত্তর দিলে না? আয়রা আবৃতের দিকে না তাকিয়েই বলল। কি উত্তর দেব? আবৃত নির্বিঘ্নে বালিশে মাথা ঠেকায়। আয়রার দিকে দৃষ্টি রেখে অনায়াসে বলে, যা জিজ্ঞেস করলাম। আয়রা নিশ্চুপ। সত্যি বলতে তার উত্তর দেওয়ার মতো কিছু নেই। মা শব্দটা অতি ক্ষুদ্র হলেও এর অর্থ বিশাল। এর পিছনে যেই দায়িত্ব, জ্ঞান, শ্রম লুকিয়ে থাকে তা সামাল দিতে যথাযথ যোগ্যতা লাগে, পরিপক্কতা প্রয়োজন হয়। এটি সহজ নয় একদমই, নিতান্তই কোনো পরিবর্তন নয়, কোনো ইচ্ছে তো হতেই পারে না। মা, আম্মু অবশ্যই শুধু নাম নয়। একজন নবজাতককে শুধু জন্ম দিলেও মা হওয়া যায় না। মা হতে গেলে কাজে কর্মে অবশ্যই সেরকম হতে হয়। তাহলে সেই কি করে দেবে উত্তর এত সহজে? এর উত্তর মোটেও তো সোজা নয়, কঠিন, বড্ড কঠিনের উত্তর। আয়রাকে অনেকক্ষণ নিশ্চুপ দেখে আবৃত ফোঁস করে নিঃশ্বাস ফেলল। অভিজ্ঞ সুরে বলল, পড়াটা শেষ করো। মেডিকেল পড়ছ, চাপ বাড়বে। ডক্টর হতে গেলে সেভাবে গুরুত্বও দিতে হবে। অন্যদিকে এক্ষুনি ভেবে নিলে পুরোপুরি সাংসারিক হয়ে যাবে, দায়িত্ব বাড়বে। একটা কথা জানো নিশ্চয়ই, সংসার ও পড়ালেখা দুই একসাথে হয় না, খামতি থেকেই যায় কোথাও না কোথাও। দুটোর একটাও সহজ নয়। দিন শেষে নিজ শরীরের উপর যে অত্যাচারটা, ওটার আফসোস অনেক। আয়রা খুব মনোযোগ দিয়ে শুনল, বুঝল। মানুষটা যে কোনো কিছু উপস্থাপন করতে পারে সুন্দর মতো, তা বলার অপেক্ষা রাখে না। এই তো কত সুন্দর সাজিয়ে গুছিয়ে বিশ্লেষণ করল সবটা। এর তুল্য আর কিছুতে হয়? হয় না। আয়রাকে বারংবার মুগ্ধ করে আবৃতের বাচনভঙ্গি, এতটা আকৃষ্ট করার মতো তার বাচনধারা, শুনতেও ভালো লাগে। আয়রা আস্তে করে বইগুলো সরিয়ে ফেলে দুজনের মাঝখান থেকে, এমনকি বিছানা থেকেই সরিয়ে বইয়ের জায়গা নিজে দখল করে নেয়। আবৃতের পাশে শুয়ে পড়ে, গালের নিচে দুহাত রেখে দেখতে থাকে আবৃতকে। আবৃতের দৃষ্টিও আয়রার দিকে। মেয়েটার ভাবসাব বুঝবার চেষ্টা করছে বোধহয়। আয়রা প্রসঙ্গ পাল্টে আবৃতের চোখে চোখ রেখে মিষ্টি হেসে ভীষণ আদুরে গলায় বলল, শুনুন, খুব ভালোবেসে ফেলেছি আপনাকে। ক্ষণে ক্ষণে প্রেমে পড়ছি নতুন করে, প্রতিনিয়ত, প্রতিটা মুহূর্ত। আবৃত স্বভাবসুলভ হাসল, নরম গলায় বলল, লোকমুখে শোনা যায় সময়ের সঙ্গে সঙ্গে নাকি মোহ কেটে যায়, ভালো লাগা, ভালোবাসা উড়ে যায়। আয়রা আবৃতের উত্তরে দমে যায় না, সঙ্গে সঙ্গে বুদ্ধিমতীর মতো জবাব দেয়, তা কাদের হয় জানেন? যারা হারাম সম্পর্কে থাকে। তাই বলে বলছি না যে ভালোবাসা অন্যায়, এটা তো মনের ব্যাপার। তবে ভালোবেসে তার দ্রুত হালাল না করে বছরের পর বছর কাটাটা, মানে সেটাটা টেনে নিয়ে যাওয়াটা অন্যায়। এতে দুজনের দুজনকে অনেক চেনা জানা হয়। এরপর যখন সম্পর্কটা হালাল করে, তখন আর চেনার কিছুই থাকে না, থাকে শুধু এক্সপেকটেশন। তা আশানুরূপ হয় না যখন, তখন কেটে যায় মোহ, মরে যায় ভালোবাসা। আয়রা বলা শেষ হতেই আবৃত চমৎকার হাসল, কি যে প্রাণবন্ত সে হাসি। আয়রা সেদিকে চেয়ে থাকল কিছুক্ষণ। আবৃত জিজ্ঞেস করল, তো তুমি জানছো আমাকে? আয়রার সেই আগের উত্তর, যত জানছি ততই প্রেমে পড়ছি নতুন করে। সঙ্গে আমাকেও প্রতিনিয়ত ফেলছো নিজের মায়াজালে। এমন আবৃত পেলে মায়াজাল তো বুনতেই হবে। আবৃত আয়রাকে বুকে টেনে নিয়ে হৃদয়ে জুড়িয়ে বলল, শুধু আবৃত কেন, এমন একটা তারিন পেলে শত পুরুষ স্বেচ্ছায় সে মায়াজালে বর্ণায় ঝাঁপ দিবে। আয়রা আবৃতের বুকে নখ দিয়ে আঁকিবুকি করতে করতে প্রশ্ন করল, সবাই আমাকে আয়রা ডাকে, আপনি কেন তবে লুকায়িত নাম তারিন ডাকেন? আবৃতের সহজ সরল উত্তর। কেউ ডাকে না, হয়তো এর জন্য। খুবই সামান্য উত্তর, তবুও হৃদয়ে যেন প্রশান্তির ছড়াছড়ি। একঝাঁক ভালো লাগা, রং বেরঙের প্রজাপতি আগমন।
আয়রা সুখী এই আবৃতের সঙ্গে, ভীষণ সুখী, যা বাক্যের মাধ্যমে প্রকাশ করতেও কম লাগে। কাউকে বুঝানোর মতো ঠিক শব্দ হয়ে ওঠে না। কতটা সুখী এই মানুষটার সঙ্গে। পারফেক্ট একটা মানুষ আবৃত। কোন কপাল করে আয়রা পেল কে জানে। আদেও তার কপালেই ছিল, নাকি বাপ ভাই খুঁজে আনলো তার সামনে, বলাটা মুশকিল। মুশকিলই নয়, বরং জটিল খুব। প্রথম রোজার কথা, শেষ রাতের দিকে সময় হয়েছে সেহেরির জন্য ওঠার। আয়রা আবৃতের নিস্তব্ধ রুম, দুজনেই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তাদের গভীর গাঢ় ঘুম ভাঙিয়ে আয়রার ফোনে অ্যালার্ম বেজে ওঠে তীব্র ধ্বনিতে। আওয়াজ তীব্র হলেও ঘুম ভাঙে না আয়রার। তার আগে আবৃতের ঘুম ভেঙে যায়। সে কোনো রকম হাত বাড়িয়ে হাতরে ফোনের অ্যালার্ম বন্ধ করে দেয়। লাইট জ্বালিয়ে নরম স্বরে ডাকতে থাকে আয়রাকে। তারিন, তারিন। আবৃতের ডাকে ঘুমের ঘোরে হুম বলে ছোট্ট জবাব দেয় আয়রা। এরপর আবারও আবৃতকে জড়িয়ে ঘুমিয়ে যায়। ওর বাচ্চাসুলভ কাণ্ড দেখে হেসে ফেলে আবৃত। আগারও ডাকে। তারিন, ওঠো। বারবার ডাকায় বিরক্ত হয় আয়রা। ঘুমের রেশেই চোখ কুঁচকে ফেলে। বিরক্ত কণ্ঠে জানতে চায়, কি সমস্যা? ঘুমোতে দিচ্ছেন না কেন? ডাকছেন কেন শুধু শুধু? শুধু শুধু ডাকছে না ম্যাডাম, সেরই সময় হয়েছে। রোজা রাখবেন না? আয়রা আনমনি উত্তর দেয়। না, রাখবো না। ঘুমোতে দিন তো, ডিস্টার্ব করবেন না। আবৃত আর কি বলবে ঠিক বুঝতে পারল না। শেষে সময় নিয়ে কিছু একটা ভেবে বলল। তাহলে অ্যালার্মটা যেন কি জন্য দিয়েছিলে? আয়রার কানে পৌঁছায় কথাটা, তবে গাঢ় ঘুমে ঠিক ধরতে পারে না। বেশ কিছুক্ষণ চুপ থাকে। এরপর হঠাৎই চোখ খোলে। আবৃতের দিকে তাকাতেই সে ভ্রু নাচায়। কাপধাপ করে উঠে বসে আয়রা। ওর অবস্থা দেখে আবৃতের কি হাসি। আয়রা লজ্জায় পারে না কোথাও লুকিয়ে যেতে। আবৃত ওকে লজ্জা পেতে দেখে বলল, থাক ম্যাডাম, আর লজ্জা পেতে হবে না। আয়রা চঞ্চল চোখে এদিক ওদিক তাকিয়ে কিছু বিড়বিড় করে। এরপর উঠে যায়। সেই রাতের কথা পরের দিন তোলে আবৃত। দুপুরের পরে কলেজ থেকে এসেছে আবৃত। রোজা রমজান মাস। খাওয়া দাওয়ার ঝামেলা নেই। আয়রা পড়ছিল বিছানায় বসে বসে। আবৃত গোসল সেরে এসেই খোঁচা মারে। ভেজা চুলগুলো মুছতে মুছতে জিজ্ঞেস করে, তা ম্যাম কি রোজা রেখেছেন? মানে মনে আছে তো আজ থেকে রোজা শুরু? আয়রা কটমট চোখে তাকায়। আবৃত হাসে। মেয়েটা রেগে গেলে বেশ লাগে। রাগিও মজা। আবৃতে হাসি দেখে আয়রাও একই সুরে বলে, তা আপনি রোজা আছেন তো? না মানে লুকিয়ে চড়িয়ে কিছু তো খেয়েও আসতে পারেন। আমি তো আর দেখতে যাইনি। কথাখানা শোনামাত্র আবৃত শব্দ করে হেসে ওঠে। আয়রা তাকিয়ে থাকে আবৃতের দিকে। যতক্ষণ সে হাসল, আয়রা ততক্ষণই তাকিয়ে থাকল। আবৃত নিজের হাসি থামিয়ে বলল, ভালোই উত্তর দিয়েছে, কিন্তু রাগ করলে? আয়রা আবৃতের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলে। রাগ করলে কি দিবেন? আবৃত ড্রেসিং টেবিলের সামনের দিকে যায় কথা বলতে বলতে। রাগ করলে কেন দিব? রাগ না করলে দিব। তাহলে রাগ করিনি এখন। আবৃত তখনই পিছন ঘুরে যায়। ঠোঁটে হাসি ঝুলিয়ে সশব্দে এগিয়ে আসে আয়রার কাছে। নিজের মুখখানি আয়রার মুখের নিকটস্থ আনে, ফু দেয় ওর মুখে। রাশভারী কণ্ঠে বলে, পাওনাটা তোলা রইল, ইফতারির পর দেই। ইফতারির কথা বলায় আয়রা জিজ্ঞেস করে, ভালো কথা। ইফতারিতে কি খাবেন? আবৃত নিজের ভেজা চুলের পানির ছিটা দেয় আয়রার মুখে। আয়রা চোখ বুজে নেয়, কিছু বলে না। আবৃত সোজা হয়ে উত্তর দেয়, তুমি যা খাবে তাই বানাও। ও মা, আপনি খাবেন না? তোমারটাই খাবো, তবে যাই বানাও তেল জাতীয় খাবার কম করবে, স্বাস্থ্যের জন্য ভালো নয়। আয়রা খুশি খুশি মনে জানায়। আচ্ছা। তাদের সম্পর্কের নানান খুনসুটির মধ্য দিয়েই রমজান মাস কাটতে থাকে। সেদিন বোধহয় 10ম রোজা। দুজনেই ইফতারি শেষে নামাজ শেষ করেছে। আয়রা সবেই 4 হাত পা ছড়িয়ে শুয়েছে বিছানায়, অমনি আবৃত নিজের বানিয়ে দেওয়া বড়সড় রুটিনখানা নিয়ে তার সামনে হাজির। আয়রা বলতেই নিচ্ছিল, আহা কি শান্তি, তবে তা আর বলার হয়ে ওঠে না। আবৃতের দিকে তাকায়। আবৃত কোন শান্তি হাতে ধরে এলো? চোখ পিটপিট করে দেখেও। আবৃত রুটিনটা দেখতে দেখতে বিছানায় আয়রার পাশে বসে। আয়রাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে, তোমার রুটিনটা আজ থেকে একটু পরিবর্তন করতে হবে তারিন, সামনের কিছু আগাম পড়াও পড়তে হবে। আয়রা উঠে বসে। বোকার মতো জিজ্ঞেস করে, কেন? কারণ বিয়ে খেতে বাড়ি যাবে তাই। ওই দিনগুলো পড়া কপি পড়বে, পরে জমিয়ে রাখা যাবে না, বরং অগ্রিম শেষ করো। কিন্তু এটা কিন্তু একদমই ঠিক নয়। এটাই ঠিক। চোয়াল ঝুলে যায় আয়রার। আশ্চর্য তো, রোজা রমজান মাসে কে পড়া পড়ে, তাও আবার অগ্রিম পড়া। নিজের কপাল নিজের চাপড়াতে মন চাচ্ছে আয়রার। হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাইছে। আবৃত যেন ওর মনের ভাব বুঝে নিল, সশব্দে বলেও দিল, মন চাইলে হাত পা ছড়িয়ে একটু কাঁদতেও পারো,
মাইন্ড করবো না। সময়টা শেষ রাত, সেহেরির সময়, শেষ সেহেরি। এরপর 1 বছরের মতো বিরতি আসবে সেহেরিতে। যেহেতু শেষ সেহেরি, সময়টা নিতান্তই খুব কম, স্বল্প অতি। সেহেরির সময় শুরু হয়েছে অনেক আগেই, কিছুক্ষণ পর শেষও হবে। অথচ এদিকে আয়রা আবৃত বেঘরে ঘুম, কারোর যেন হুঁশই নেই উঠতে হবে। অবশ্য সারাদিন রোজা রেখে রাতে যদি রাত করে ঘুমানো যায়, তাহলে শেষ রাতে ওঠাটা কষ্টকর। এর পিছনের কারণও আবৃতই বলা যায়। কদিন ধরে আয়রাকে বেশ প্রেশার দিচ্ছে পড়াশোনায়। কারণ ধরিয়ে দিচ্ছে, যেহেতু বাড়ি নিয়ে যাবে তাই রুটিন অনুযায়ী পড়াটা এগিয়ে রাখতে, পরে যেন রুটিনে ব্যাঘাত না ঘটে, পড়াগুলো জমা না হয়। আয়রাকে বেশ ভালোই একটা গাইডলাইনে রেখেছে সে। শেষমেশ তাদের ঘুম ভাঙায় ফোন। হয়তোবা তাদের উঠাতেই ফোন নামক বস্তুটি নিজস্ব আওয়াজ তুলে ডেকে ওঠে। অ্যালার্ম নয়, অ্যালার্ম অনেক আগেই বেজে শেষ হয়েছে। এবার এসেছে কল। হাফসা ফোন করেছেন ছেলেকে। ফোনের কর্কশ ধ্বনিতে হুট করেই ঘুম ছুটে যায় আবৃতের। বাজতে থাকা ফোনটি হাতে নেয়। চোখ টেনে সর্বপ্রথম সময় দেখে। সময় দেখে যেন চক্ষু চড়গাছ। তড়িঘড়ি করে বুকের মধ্যে খুশিয়ে থাকা আয়রার দিকে দৃষ্টি দেয়। ফোনটি রিসিভ করতে করতে অন্য হাতে আয়রার বাহুতে চাপড় দিল। শান্ত কণ্ঠেই ছোট ছোট করে ডাকল, তারিন, তারিন শুনছো? ওঠো তারিন। আয়রা। কয়েকটাকেই চোখ মুখ কুচকে উঠে বসে। চোখ তার খুলছেই না। তবুও অতি কষ্টে চোখ খুলল সে। ওদিকে ফোনে হাফসা হ্যালো হ্যালো করছেন। আবৃত সেদিকে তাকিয়ে আয়রার সামনে আগে ফোনের স্ক্রিন অন করে ধরে। সময় দেখাতে চাইছে। আয়রা সময় দেখতেই কোনো ভাবাভাবি না করেই দ্রুত বিছানা থেকে নেমে যায়। আবৃত ফোন কানে নিতেই ওপাশ থেকে হাফসা বললেন, তোরা আজকেও উঠতে পারিসনি তাই না? ওই আর কি। কিসের ওই আর কি? একটু আগে উঠতে হয় না? শেষ মুহূর্তে তাড়াহুড়া করে খাওয়া যায়। এখন জাগনা না পেলে আর কি করার। যাই হোক, তোমরা সিয়ারি করছো? আব্বু কেমন আছে? আমরা সিয়ারি করছি, তোর আব্বুও ভালো আছে। তোদের খবর কি বলতো? ঈদের আগে তাহলে আসবি না? না, ঈদের পরের দিন যাচ্ছি, রোজার ঈদ। তারিন না হয় ওর বাবা মায়ের সঙ্গেই করুক। আব্বু তো ঈদ আমাদের সঙ্গেই করে। আব্বু বোধহয় কাল যাবে, আমরা পরের দিন আসছি। কথাটুকু শেষ করতেই আয়রার ডাক আসে। আবৃত ফোন কানে ধরেই বের হয় রুম থেকে। ওপাশ থেকে আবৃতের কথায় হাসপা হাসলেন। জানতেন ছেলে তার এমন কিছুই বলবে। বলে দিতে হয় না কিছু, সব দিকে ভাবনা চিন্তা থাকে তার। মাঝে মাঝে অবাক হন তিনি। এই ছেলে তার, ছেলের প্রতি ভীষণ সন্তুষ্ট তিনি। ছেলের সঙ্গে কথা বলে আয়রার সঙ্গেও কথা বলেন তিনি। ফোন কল শেষ হতেই খাবার টেবিলে আয়রা তীক্ষ্ণ চোখে তাকায় আবৃতের দিকে। সব আপনার দোষ। আবৃত যেন বুঝল না, অবুঝের মতো প্রশ্ন করল। আমি কি করলাম? আয়রা অভিমানী সুরে বলে ওঠে, আপনার জন্য শেষ রাতে এখন তাড়াহুড়ো করে খেতে হয়, এভাবে কি খাওয়া যায় নাকি? ওটা আমার দোষ? আপনার দোষ নয়। আবৃত বুঝল, মানল তারই দোষ। স্ত্রীর মন গলাতে বলল, আচ্ছা আমার, রাগ করো না, খাও। চাঁদ রাতে মার্কেটে নিয়ে যাব। যাব না মার্কেটে, আপনি একা যান। আমি একা যাব? আমি গেলে পড়া জমবে না। খোঁচা দিল যেন আবৃতকে। সে হাসল, অতি সূক্ষ্ম হাসি। খাওয়া শেষ করে বলল, না গেলে কার লস? অবশ্যই আপনার লস, বউ আপনার, লসও আপনার। আয়রার এমন কথায় আবৃত ভীষণ আত্মবিশ্বাসের সঙ্গে বলল, লস যখন আমারই, তখন চেয়ে চেয়ে তো আর সে লস দেখতে পারি না। রাগ করো, রাগ করো, যাই করো, মার্কেটে তোমাকে যেতেই হবে। নিজের লস করা আবৃত মাহমেদের পছন্দ নয়। সে না নিজের লস করে, না অন্যের। আয়রা সরু চোখে তাকায় আবৃতের দিকে। এরপর কিছু না বলে দুজনের প্লেটগুলো নিয়ে যায় কিচেনে। মানুষটার সঙ্গে বরাবরই কথাই পারে না সে। এমনভাবে কিছু বলবে যার জবাবে আসলে কি দেওয়া যায় তাও ভাবতে বসতে হয়। আবার রাগ করেও থাকা যায় না। এই যে এখন তাকে নিশ্চুপ দেখে আবৃত বলে উঠল, রাগ কিন্তু করা যাবে না প্রিয়তমা। প্রথমে রাগ করবে, তারপর কথা বলা বন্ধ করবে। ও আমার সইবে না, তাই রাগ করা যাবে না অবশ্যই। বড্ড আদুরে শোনালো কথাখানা। অবুঝপনাও ঠেকল। আয়রা কিচেন থেকেই এক ঝলক আবৃতের দিকে তাকায়। আবৃত তার দিকে তাকিয়ে রয়েছে বিধায় দৃষ্টির বিনিময় হল। হেসে দিল আবৃত। আয়রার নিজেরও হাসি পেল। জিজ্ঞেস করল, তো রাগ করবো না, কি করব? কিছুই করতে হবে না, বরং হাজব্যান্ড থেকে কিছু পাওয়ার ইচ্ছে পোষণ করবে। আয়রা এমন কথা শুনে ছোট্ট টিপকুনি কাটে। প্রশ্ন করে, আপনার ঘুম পাচ্ছে না?
আবৃত ঘুরে প্রশ্ন করে। তোমার ঘুম পেয়েছে? না। আমার আরো আগে না। আয়রা বেশ ভালোই জানে তার হাতের কাজ না শেষ হলে সে উঠবে না এখান থেকে, বসে বসে সঙ্গ দিবে তার। মাঝে মধ্যে কাজ বেশি দেখলে হেল্প করতেও এগোয়, যাতে করে আয়রার খাটুনিটা একটু কমে আসে। এটা সেই শুরু থেকেই। মসজিদে মসজিদে আজান পড়ে যায় ফজরের। আয়রার হাতের কাজগুলো শেষ হলে দুজনেই একসঙ্গে ফজরের নামাজ আদায় করে, এরপর কুরআন তেলাওয়াত করে। দুজনেই কুরআন তেলাওয়াতে পারদর্শী। দিনের শুরুটা বেশ সুন্দর মতোই হয় তাদের। আবৃতির কলেজ নেই, ঈদের ছুটি পেয়েছে সেই কবেই। ছুটির সময়টা তার একান্ত আয়রার সঙ্গেই কেটে যায়। কখনো দুষ্টু, কখনো মিষ্টি। দুষ্টু মিষ্টি মুহূর্ত হয় তাদের কিছু। বিকেলের দিকে আসরের নামাজ পড়ে আয়রা কিচেনে যায়, আর আবৃত বারান্দার যায় টবগুলোতে পানি দিতে। আজ সকালে সেগুলি দেখাও হয়নি, পানি দেওয়াও হয়নি। খেয়াল হতেই আগে সে কাজেই যায়। একটু পরেই আয়রাকে ডেকে ওঠে সে। তারিন, দেখে যাও। কিচেনে ব্যস্ত আয়রার ভ্রু কুঁচকে আসে, গলা উঁচু করে জিজ্ঞেস করে। কি হয়েছে? আবৃত একইভাবে বলে ওঠে। দেখে যাও এসে। মহা জ্বালা তো, কি এমন হয়েছে যা তার না দেখলেই নয়, মুখে বললে কি হয়? আয়রা কপাল কুঁচকে বের হয় কিচেন থেকে, খোলা বারান্দায় গিয়ে আবৃতের পিছনে দাঁড়ায়। আবৃত এক হাঁটু গেড়ে বসা। আয়রা কোমরে এক হাত রেখে জানতে চায়। কি দেখবো শুনি? যা না দেখলেই নয়। আবৃত এক গাল হেসে পিছনে ঘাড় ঘোরায়। আয়রার ছেড়ে রাখা হাত টেনে নিজের পাশে নেয়। নিজের সঙ্গেই আয়রাকে বসিয়ে দুটো টবে ফুটে ওঠা লাল টকটকে বর্ণের ও সাদা বর্ণের গোলাপ দেখায়। টব দুটো আনার পরেই প্রথম ফুটেছে দুই টবে দুটো দুটো করে 4টা গোলাপ। আবৃত সেগুলি দেখিয়ে বলল। দেখো, একদম তোমার মতো আরো 4টে ফুলের আগমন হয়েছে আমাদের বাসায়। ঠিক তোমার মতোই সুন্দর, স্নিগ্ধ। আয়রা দেখল ঝলমলে 4টি নতুন ফুল। বিকেলের নরম মিষ্টি রোদে এসে ফুলগুলোকে যেন আরও প্রাণবন্ত করে তুলছে। হাসছে ফুলগুলি। ফুলেদের সৌন্দর্য এমনিই নজর কাড়ার মতো, মনের ভাব প্রকাশ করার জন্য, অনুভূতি তুলে ধরার জন্য। তাদের সৌন্দর্যের কাছে আর কারোর তুলনা হয় না। অথচ আবৃত আয়রার সঙ্গে ঠিকই তুলনা করে দিল, উপমা দিয়ে দিল ফুলের। আয়রা তা শুনে বলল। হ্যাঁ, সুন্দর তারা, তবে কোথায় ফুল আর কোথায় সামান্য আম? আমার সঙ্গে কি ফুলদের তুলনা চলে? আবৃত আয়রার দিকে তাকিয়ে সহসা বলে উঠল। কেন দেব না? এটি ঘরের ফুল হচ্ছে একজন নারী। নারী ছাড়া ঘর সাজে না। ঘর হয় রংহীন বাগান, নিরস অনুর্বর। সেখানে আমার ঘরে ফুটে ওঠা প্রথম ফুলটাই তুমি। ঘরের সুবাস, ঘরের সমস্ত সাজে তুমি। তুলনা তো তোমার সঙ্গেই দেব। কথাগুলো সাধারণ শোনালেও অর্থ গভীর। একজন পুরুষের মুখ থেকে নারীকে নিয়ে এমন উদাহরণ শোনাও বিরল ব্যাপার। যদি প্রত্যেক পুরুষের চিন্তাভাবনা এরকম হয়, তাহলে কি আর বিচ্ছেদের ঘটনা ঘটে? এমন পুরুষ থেকে কোন নারী চাইবে বিচ্ছেদ? আয়রা বুঝি এজন্যই ক্ষণে ক্ষণে এই আবৃত নামক পুরুষটির প্রেমে পড়ে। এক আদর্শ স্ত্রীর ন্যায় বাধ্য থাকে। নিজ মনের ভালোবাসাটুকু প্রকাশ করতে কৃপণতা করতে পারে না। কেন করবে, যেখানে সামনের পুরুষটি করে না কোনো কৃপণতা? আয়রা এক ঝাঁক মুগ্ধতা নিয়ে উত্তর দেয়। আপনার যুক্তিতে আমি পারবো না, চললাম আমি। আবৃত বাঁধ সাধে। শোনো, শুধু ইফতারে কি বানাবে বানাও, রাতে রান্না করতে হবে না। ওমা, কেন? রাতে খাওয়া লাগবে না? আবৃত বাহিরে থেকে খেয়ে আসবো বলতে নিয়েও কথাখানা গিলে ফেলল। ভোররাতে বউ তার বলেই ফেলেছে বেরোবে না, মার্কেটে যাবে না। আবৃত কথাখানা গিলে বলল। আজকে না হয় বাহির থেকে রাতের খাবার আনাই। অবাক হলো না আয়রা। আবৃত মাঝে মধ্যেই বাহির থেকে খাবার আনে, কয়দিন পর পর। হুটহাট করে একদিন বলে। তারিন, আজ তোমার ছুটি। বাসায় খাবার আনে, কখনো কখনো বাহিরে গিয়ে খাবে বলে আবদারও করে বসে। চলো, আজ তোমাকে ঘুরতে নিয়ে যাই, বাইরে থেকে খেয়ে আসি। আয়রা ভালোই অভ্যস্ত হয়েছে এসবে। শুরুতে অবাক হতো, তার চোখে কখনো পড়েনি কারোর হাজবেন্ড নিজ ইচ্ছায় বউকে বাহিরে নিয়ে যেতে চায়। সবসময় দেখে এসেছে, শুনে এসেছে, মেয়েরাই বরং আবদার করে এসবের। উল্টো হাজবেন্ডের সময় হয় না, হেই সেই কত বাহানা। স্ত্রীকে সময় দেওয়ার প্রশ্ন আসলেই তাদের সময়ের মূল্য বেড়ে যায়। তাই শুরুতে আবৃতের এরূপ কাজে ভীষণ অবাক হতো, অন্যরকম ভালো লাগাও কাজ করত। এই যেমন এখন হেসে ফেলল আবৃতের আড়ালে। আয়রা আস্তে করে সায় জানিয়ে বলল। আচ্ছা, যেমন ইচ্ছে আপনার। হেল্প লাগলে বলতে পারো। লাগবে না, আহামরি কাজ নেই কোনো। আয়রা কিচেনের দিকে চলে যায়। আজকে শেষ ইফতারি, একটু মন মতো না হলে চলে? আয়রার হাত পাতলা, যা করতে জানে তা দ্রুতই হয় তার হাতে। কাজের দিক দিয়ে চটপটে সে। সময়ের ব্যবধানে অল্প করে করে বিভিন্ন চপ, বেগুনি,
বলা যায় বাঙালি পরিবারে যেসব ইফতারির আইটেম হয় সে সবই করেছে একটু একটু। এছাড়াও আজ ব্যতিক্রম যা আছে তা হলো একটু পায়েস, গাজরের হালুয়া ও পুডিং। পুডিংটা দুপুরের পর করে ফ্রিজে রেখেছিল। দুদিন আগে আবৃত তরমুজ এনেছিল বড় একটি, তার এক ভাগও আছে। শেষ ইফতারির মজাই আলাদা। একটু একটু আইটেম না বাড়ালে চলে। সব শেষে আয়রা যখন শরবত রাখল টেবিলে, তখন আবৃত সোফা থেকে উঠে দাঁড়ায়, এসে টেবিলের ওপর আইটেমগুলো গুনতে থাকে। গোনা শেষ হলে অবাক সুরে বলল, এত এত আইটেম তুমি কতদিনে শেষ করবে? আয়রা আবৃতির দিকে তাকিয়ে উত্তর দেয়, আইটেম অনেক, তবে পরিমাণে কম আছে, ভালো করে দেখেন। আমার তো কম লাগছে না। এই যে ভারী খাবারগুলো, পায়েস, হালুয়া, পুডিং, আরও কত কিছু। বড়সড় টেবিলটা বলা যায় পুরোটাই পূরণ করেছো তুমি এসব দিয়ে। সবই খাবেন একটু একটু করে, তাহলে ফাঁকা হবে টেবিল। হবে বলছো? আমরা মানুষই দুজন। আয়রা ফ্রেশ হতে যাবে, আজান দেওয়ার সময় হয়েছে। সে যেতে যেতে ঘাড় ঘুরিয়ে তাকায় আবৃতের দিকে, স্বাভাবিক কণ্ঠে বলে, তাহলে ভাড়া করে আনেন কাউকে। আবৃত শব্দ করে হাসে। আয়রার যাওয়ার পানে তাকিয়ে বলে, ভাড়া করে আনতে হবে না কাউকে। সময় হলে কিছু সৈন্য দল আপনা আপনি আসবে তোমার সযত্নে সাজানো টেবিল থাবা বসাতে। আয়রা ঘরে যেতে যেতেই কথাটুকু কানে পড়ে। ইঙ্গিত বুঝতে পেরেই মাথা নিচু করে নিঃশব্দে হেসে ফেলে সে। আয়রা ফ্রেশ হয়ে আসতেই আজানের সুমধুর ধ্বনিতে মুখরিত হয় চারিপাশ। রোজাদার ব্যক্তিদের রোজা ভঙ্গের ঘোষণা হয় আজানের ধ্বনিতে। তৃষ্ণা মিটাবার সঠিক সময়। আয়রা আবৃত দুজনেই ইফতার সারে, নামাজ পড়ে। একটু রেস্ট নিয়ে আয়রা পড়তে বসলে আবৃত বাধা দেয়, সশব্দে বলে, আজ থেকে তোমার ছুটি, চলো রেডি হও, মার্কেটে নিয়ে যাই। আয়রা নাকচ করে। রোজার আগে এক বিকেলের কথা। কলিং বেল বাজলে আয়রা দরজা খুলে দেয়। আবৃত এসেছে, তবে আজ হাতে দুটো শপিং ব্যাগ দেখা যায়। আয়রা তাকে এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে জিজ্ঞেস করে, হাতে কিসের ব্যাগ? আবৃত আয়রার হাত থেকে পানির গ্লাস নিয়ে নির্দ্বিধায় ব্যাগ দুটো ওর হাতে দেয়। আয়রা ধরে। আবৃত পানি পান করে ঘরের দিকে এগোয়। আয়রাও ব্যাগ দুটো নিয়ে যায় পিছন পিছন। আবৃত যেতে যেতে বলে, তোমার জন্য, দেখো পছন্দ হয় কিনা। আয়রা অবাক হয়। বিছানায় গিয়ে একটি ব্যাগ থেকে লাল কালোর মধ্যে সুন্দর এক শাড়ি এবং হালকা বাদামি রঙের মধ্যে সুন্দর এক 3 পিস বের করে। দুটোই বেশ সুন্দর। আবৃত তখন শার্ট খুলছিল। আয়রা শাড়ি 3 পিস উল্টে পাল্টে দেখতে দেখতে বলে, বেশ সুন্দর হয়েছে, আপনার পছন্দ আছে বলতে হবে, কিন্তু হঠাৎ। মন চাইলো। ব্যাস এতটুকু উত্তরই ছিল আবৃতের। শাড়ি পলা হয়েছে আয়রার, তবে 3 পিস এখনও তোলায়। তাহলে মার্কেটে যাওয়া কি বাধ্যতামূলক? নয়তো। আয়রা বলে, না তো, আজকে চাঁদ রাত অনেক ভিড় নিশ্চয়ই মার্কেটে। আর কি নিব? আপনি রোজার আগে নিজের পছন্দসই 3 পিস শাড়ি সবটাই তো এনে দিয়েছেন, মনে আছে? শাড়ি পরলেও 3 পিসটা তো পরা হয়নি, তাহলে? কথার মাঝেই থামিয়ে দেয় আবৃত। সহসা বলে, তোমাকে এত হিসাব করতে বলেছে? আর আমি কিনবো না? আমারটা ভেবে চলো। ভিড়ের চিন্তা করছো কেন? আমি আছি না। আয়রা আর কিছু বলার সুযোগই পেল না। আবৃত বিছানা থেকে উঠিয়েই দিল ওকে। হাত পা ছড়িয়ে বালিশ ছাড়াই নিজে শুয়ে পড়ল তার জায়গা। মানে হলো আয়রা রেডি হবে, সে শুয়ে শুয়ে দেখবে। আয়রা না পেরে তপ্ত শ্বাস ফেলে রেডি হতে লাগলো বাধ্য হয়ে। ওদিকে আবৃত আজ একটি চমক দিল। আয়রাকে চমকে দিয়ে শুয়ে শুয়েই মিষ্টি আওয়াজে গুনগুন করে উঠল, এই পাজর ভরা ভালোবাসা দুহাত ভরে নাও, এই আধো আলো আধো ছায়া দু চোখ ভরে নাও, এই আমায় কিছু নাই বা দিলে, এই আমায় কিছু নাই বা দিলে নিজের করে না, শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে, শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে, শুধু তোমাকে ভালোবেসে। আয়রা চমকে তাকিয়েছে আবৃতের দিকে, তবে তার গান এবং গলা মন ছুঁয়ে গেল যেন, হৃদয় স্পর্শ করে গেল একদম। আয়রা মিষ্টি হেসে নিজের দিকে আঙুল তাক করে জিজ্ঞেস করল, এই যে মিস্টার, আমার বলেন? আবৃত মাথার নিচে 2 হাত দিয়ে মাথা তোলে, চোখের পলক ফেলে কোমল কণ্ঠে উত্তর দিল, জি মিসেস, আপনাকে বললাম, আপনি ছাড়া আর কে আছে?
ঈদের মাঠের নামাজ পর প্রত্যেক বাসায় বাসায় আনন্দ থাকে অন্যরকম। খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, আরও নানান কিছু থাকে নামাজ পর। খুশির শেষ থাকে না বছরের এই দিনটায়। ইতিখাদের বাসায় সেই আনন্দ বাড়িয়ে দিয়ে আগমন ঘটে তার মেয়ে জামাইয়ের। খুশি তাদের দ্বিগুণ হয়। ঈদের দিনে মেয়ে জামাইকে পাওয়া হাতে চাঁদ পাওয়ার সমান প্রত্যেক মেয়ের বাবা মায়ের কাছে। আয়রার মা বাবাও তার ব্যতিক্রম নয়। আয়রা আবৃত এসেছে। আবৃত ঈদের নামাজ পড়েই আয়রাকে নিয়ে এসেছে এ বাসায়। দিনটা এ বাসার সকলের সঙ্গেই কাটাবে। রাতে রওনা বাড়ি গ্রামের বাড়িতে। শুধু দিন কাটানোর কথা শুনে ইতিখার সে কি ব্যস্ততা! পারে না 2 হাতের বদলে 10 হাত করতে, কিংবা রোবট হয়ে যেতে। এদিক ওদিক ব্যস্ত পায়ে ছোটাছুটি করছেন তিনি। নিজেদের জন্য তো সামান্য কিছু হলেই হয়, মেয়ে জামাইয়ের জন্য বিশেষ কিছু করতে হবে না? জামাই বলে কথা। তিনি ব্যস্ত হয়ে পড়লেন ভীষণ। আবৃত অত ব্যস্ত হতে না করলেন, কানে পৌঁছায়নি তা। আপাতত ড্রয়িং রুমে আয়রা, আবৃত ও তাহিয়া। ইতিখা তো গেছেন কিচেনে। তাওহিদ ও হেলান সাহেব কিছুক্ষণ আগে নিজেদের রুমের দিকে গেছেন। মূলত আয়রা এসেই সবাইকে ড্রয়িং রুমে জড়ো করেছিল। আবৃত নিজ হাতে সবার জন্য করা কেনাকাটা তাদের হাতে হাতে দিয়েছে। তাওহিদ হেলান সাহেবের সঙ্গে ঈদের বিশেষে কোলাকুলি করেছে। শেষে তাহিয়ার সঙ্গে বসেছে আবৃত। ছোট্ট তাহিয়াও গল্প করতে লাগল ভাইয়াকে পেয়ে। তাহিয়ার আজ খুশির শেষ নেই। একেই আপু এসেছে, তার ওপর তার জন্য আরও একটা নতুন জামা এনেছে। এক ঈদেই 2টো জামা হলো তার। আবৃত তাহিয়ার খুশি দেখে জানতে চাইল, তা তাহিয়া, তোমার পছন্দ হয়েছে তো ড্রেসটা? তাহিয়া মিষ্টি করে হাসল। হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। কিন্তু আমার তো পছন্দ হয়নি। তাহিয়া বুঝল না, চোখ পিটপিট করে তাকালো আবৃতের দিকে, যেন বুঝতে চাইল আবৃতের কথাখানা। ছোট্ট করে প্রশ্ন করল, কেন? আবৃত হাসল তাহিয়ার দিকে তাকিয়ে। তাহিয়ার জন্য আনা ড্রেস তাহিয়া যতক্ষণ না পরবে ততক্ষণ কি করে পছন্দ হবে তা? ইতিখা এতক্ষণ নিশ্চুপেই সব দেখছিলেন। শেষে আবৃতকে তাহিয়ার সঙ্গে গল্প করতে দেখে বড় মেয়েকে ডেকে নিলেন কিচেনে। তাদের জন্য কেনাকাটা করে আনা একদম পছন্দ হয়নি তার। কেন আনবে? আয়রা আসতেই একটু রাগ দেখিয়ে বললেন, এসব আমাদের সবার জন্য কেন কিনেছো তুমি? এসবের তো দরকার ছিল না। মায়ের কথায় আয়রা কিছুক্ষণ নিশ্চুপে তাকিয়ে থাকে মায়ের দিকে, তারপর উত্তর দেয়, তোমাকে কে বললো আমি কিনেছি? এসব তোমার মেয়ে জামাই কিনেছে। বলা যায় কি নিয়েছে, আমি না। তুমি বারণ করবে না? শুনেনি। আয়রার সহজ স্বীকারোক্তি। ব্যাস, চুপ হতে হলো ইতিখাকে। যদি মেয়ে জামাই নিজ থেকে কিনে থাকে তাহলে তো সেখানে আর কিছু বলার থাকে না। তিনিও বলতে পারলেন না আর কিছু। চুপচাপ নিজের কাজে মন দিলেন। আয়রা মনে মনে হাসল। শেষে সেও হাত লাগালো মায়ের কাজে। ইতিখা না করলেন। তোমার করতে হবে না, যাও, আমি করে নিতে পারবো। আমি একটু করে দিলে আগাবে না? আগানো লাগবে না। বাপের বাসায় আসছো, রেস্ট নাও এসব থেকে। আনন্দ করো গিয়ে। আবৃতকে নাস্তা দাও, তুমিও খাও। ঈদের দিনটি হাসি আনন্দে খাওয়ায় বেশ কাটল। দিন শেষে রাত নামল। তখন নিকষ কালো রাত্রি, জনশূন্য রাস্তাঘাট। যদি হয় ঢাকার বাহিরে, তাহলে তো আর কোনো কথাই নেই। ঈদের রাতের রাস্তা বেশ ফাঁকাই, যানজট নেই। গাড়ি চলছে সাঁই সাঁই করে। আয়রা গাড়িতে বসে তাকিয়ে রয়েছে বাহিরে। ড্রাইভিং সিটে আবৃত নিজ মনেই গাড়ি চালাতে ব্যস্ত। রাতের সময় 12টা। আয়রা বাহির থেকে দৃষ্টি সরিয়ে আনল। তা স্থির করল আবৃতের দিকে। চিন্তিত মনে জিজ্ঞেস করল, আপনি আজ সারা রাত গাড়ি চালাবেন? কষ্ট হবে না? এমন কথা শুনে আবৃতের ঠোঁটে অজান্তেই হাসির রেখার দর্শন হয়। রাস্তা থেকে দৃষ্টি না সরিয়ে নরম কোমল কণ্ঠে বলে, যেখানে পাশে তুমি আছো সেখানে কষ্ট কি করে জায়গা করে নেবে? আমি কি কষ্টের জায়গা নিয়ে রেখেছি যে কষ্ট আর আসতে পারবে না? অবশ্যই পারবে না। কি করে? আবৃত থামে, দম নিয়ে কিছুক্ষণ পর উত্তর দেয়, কারণ তুমি আমার এক আকাশ পরিমাণ শান্তি। তুমি তো পাশে রয়েছ। আপনি সব সময় এমন, তাই না? কেমন? শান্তশিষ্ট, নম্র, ভদ্র, জেন্টলম্যান, একদম পারফেক্ট। যে পারফেক্ট প্রত্যেক মেয়ের ড্রিম। আবৃত মনোযোগ দিয়ে শোনে। রাস্তার দিকে ফোকাস রেখেই হেসে ফেলে। কিছুটা রসিক সুরে বলে, বাপরে, কত বড় লিস্ট বানিয়েছো তুমি। বইয়ের কাছ থেকে পাওয়া এত প্রশংসা আমি কই রাখবো? পকেটে রেখে দিন। তাই দিতে হবে। আচ্ছা শোনো, শুনছি। বিয়েটা আমার মামাতো ভাইয়ের। আমার মামিরই একটু অন্যরকম। তোমার শাশুড়ির বিপরীত, কিন্তু একটু অহংকারী বলতে পারো।
কিছু বললে কিছু মনে করো না যেন। যদিও আমরা তাদের বাড়ি থাকবো না। সব বুঝলাম, কিন্তু আমরা তাদের বাড়ি থাকবো না কেন? ওই বাড়িতেই তো বিয়ে। হ্যাঁ, কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, হেঁটে 15-20 মিনিটের রাস্তা। তাই আমরা আমাদের বাড়িতে এসেই থাকতে পারবো। ও আচ্ছা। হুম, মানুষের কথার পাত্তা দেওয়ার দরকার নেই। উষাকাল। রাত তার পর্দা গুটিয়ে নিচ্ছে নিঃশব্দে। ধরণীর বুকের গাঢ় আধার ধীরে ধীরে সরে যাচ্ছে। পরিবর্তে আবছা আলোর কোমল আভা পূর্ব দিগন্তে ফুটে উঠছে একটু একটু করে। হিম শীতল বাতাসের মৃদু ছোঁয়া আত্মাকে পরিষ্কার করে দেওয়ার মতো স্বস্তি নিয়ে আসছে। চারদিকে পাখিদের কিচিরমিচির শব্দ যেন নতুন দিনের আগমনী বার্তা। গ্রাম অঞ্চলের সেই স্বাভাবিক নীরবতার ভেতর পাখিদের এই সুরেলা ডাক যেমন গাঢ়, তেমনি মনোমুগ্ধকর। দূরের বাঁশঝাড়ে হালকা দুলুনি, কুয়াশার পাতলা চাদর মাঠের বুকে বিছিয়ে। প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে তুলেছে একটি শান্ত স্নিগ্ধ ভোর। এই শান্ত স্নিগ্ধ ভোরে বাড়ির পিছনের দিকের বাগানে ঘুমে ঢুলু ঢুলু চোখে হামি তুলছে মৌমি। তার ঘুম ভেঙে গেছে ভোর ভোর, তাই আর না ঘুমিয়ে হাঁটতে বেরিয়েছে সে। হাসফা বলেন সকালে খালি পায়ে মাটির গ্যাস নেওয়া ভালো, গ্রামে আসলে অবশ্যই এটি করা উচিত। মৌমি সেটি মাথায় রেখেই ঘুম ভেঙে গেলে আর ঘুমোয়নি, বেরিয়েছে হাঁটতে। যদিও তার বাড়ির এরিয়ার ভেতর সবুজ ঘাস বেশি। তাদের গ্রামের বাড়িটি বিশাল এরিয়ার ওপর, একতলা ছাদ পিটানো বাড়ি। বাড়ির পিছনের দিকে একদিকে পুরোটা বাগান ফল ফুলের, অন্যদিকে বড় বড় গাছ এবং তার মধ্যে একটি বাঁধানো পুকুর। পুকুর থেকে কিছু দূরে সামনের দিকে লোকমান সাহেব এবার এসে খামার দিয়েছেন, গরুর খামার। বিদেশি কয়েকটি গরু কিনেছেন। মৌমি সেদিক দিয়েই হাঁটছিল, চারপাশ উপভোগ করছে আর হাঁটছে আপন মনে। হাঁটতে হাঁটতে যখন বাড়ির সামনের দিকে গেল, তখন হঠাৎ তার চোখ যায় অপর সাইডে। ওদিকে গাড়ি রাখার জন্য গ্যারেজ করা। মৌমির চোখ দুটো চকচক করে উঠল সেদিকে তাকিয়ে। আবৃতের গাড়ির দেখা যাচ্ছে। সে তো ভুলেই বসেছিল তাদের কথা। আশ্চর্য, কখন এসে পৌঁছেছে? মধ্যরাতে নাকি ভোর রাতে? মৌমি আর দাঁড়ায় না, এক দৌড়ে যায় বাড়ির ভেতরে। অমনি মুত্তাকির কান্নার আওয়াজ শোনা যায়। পাশে মা নেই দেখে জাগনা পেয়েছে বোধহয়। এখনো ঘুম থেকে ওঠেনি কেউ। তার কান্নায় না আবার জাগনা পেয়ে যায়। মৌমি দ্রুত যায় নিজের ঘরে। মুত্তাকি কাঁদছে, পাশেই ওর বাবা বেঘরে ঘুম। মৌমি দ্রুত কোলে নিল মুত্তাকিকে, সান্ত্বনা বানিয়ে আওড়ালো। আরে আরে, কি হয়েছে আমার বাবাটার? রাতে তোমার মামা মামি এসেছে জানো? মুত্তাকি তাও থামল না, সে কেঁদেই চলেছে। হতে পারে ক্ষুধা লেগেছে তার। মৌমি ওকে নিয়ে বিছানায় গিয়ে বসল। তার হাজব্যান্ডের ঘুম ভেঙে গেছে ইতিমধ্যেই। সে চোখ না খুলে ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি করছো মৌ? ওকে কাঁদাচ্ছ কেন? ক্ষুধা লেগেছে মনে হয় ওর, খাওয়াও দ্রুত। মৌমি মুখ বাঁকালো, কাট কাট গলায় বলল, এই, তোমার ছেলেকে আমি কাঁদাচ্ছি, সে নিজে কাঁদতে জানে না? কে জ্বালিয়ে দিতে উত্তর আসলো। ব্যাস, কটমট করে তাকালো মৌমি। দাঁতে দাঁত চেপে কিছু বলতে নিয়েও বলল না, শুধু কঠিন চোখে তাকিয়ে দেখল। সকাল 7টায় ঘুম ভেঙে যায় আবৃতের। সেই যে মধ্যরাতে এসে ঘুমিয়েছিল, এক ঘুমে সকাল 7টা। ঘুম ভাঙতেই এতদিনের অভ্যস্ত ভঙ্গিতে পাশে আয়রাকে খুঁজল হাতের সাহায্যে। বালিশ, বিছানা, কিন্তু হাত তার নাগাল পেল না। মস্তিষ্কে বাড়ি দিল কিছু, চট করেই চোখ খুলে ফেলল। পাশে তাকাতেই দেখল আয়রা নেই। আশ্চর্য হলো, মধ্যরাতে ঘুমিয়ে সকাল সকাল উঠে পড়েছে। আবৃত বালিশ থেকে মাথা তুলে পুরো ঘরে চোখ বুলিয়ে নিল। না, নেই। আবৃত চোখ পিটপিট করতেই দেখল ওয়াশরুমের দরজাটা খুলে গেল খট করেই। আয়রা বের হয়ে আসলো। গোসল সেরেছে সে। বিছানায় তাকিয়ে আবৃতকে জাগনা দেখে সুন্দর করে বলল, ও, আপনার ঘুম ভেঙেছে? পুরো হয়েছে ঘুম? আবৃত উত্তর দিল না, উল্টো প্রশ্ন ছুড়ল। তোমার ঘুম পোড়া হয়েছে? এত আগে কেন উঠেছ? জার্নি করে এসে? আয়রা থমকায় একটু, এরপর ধীরে সুস্থে বলে, 7টা বাজে, উঠবো না? না, সারাটা জার্নি করলে এত জলদি নিশ্চয়ই ঘুম পুরো হয়নি। যা হয়েছে যথেষ্ট। বাড়িতে এসেছে, সবাই আছে, হয়তো সকাল সকাল সবাই উঠেও গেছে। আমি শুয়ে থাকবো? খারাপ দেখা না? সবাই জানে জার্নি করে এসছ, আর সবার ভাবনা আগে নাকি নিজ স্বাস্থ্য। হতভম্ব আয়রা। এটা কোনো প্রশ্ন? কি উত্তর হয় এর? আয়রা অবুঝের মতো কিছুক্ষণ তাকিয়ে থাকে আবৃতের দিকে। চোখ পাতা ঝাপটায়, ব্যস্ত ভঙ্গিতে। জিজ্ঞেস করে, এটা কেমন প্রশ্ন? আবৃতের থেকে থমথমে গলার উত্তর আসলো, এটাই প্রশ্ন। এত শুধু ভাবতে কে বলেছে তোমাকে? আমি তো আছি। আয়রা হেসে ফেলল, আমি তো আছি। কতটা ভরসামান একটি কথা, ভরসার জায়গা। আয়রা হাসি মুখে উত্তর করল, হ্যাঁ, আপনি তো সব সময়ই আছেন। ঘুমা আর একটু, নাহলে মাথা ব্যথা করবে। করবে না, গোসল করেছি।
এখন একটু চা খেলে ঠিক লাগবে। আপনি ঘুমান, ক্লান্ত নিশ্চয়ই অনেক। আবৃত আর কিছু বলল না। আয়রা ভেজা চুলগুলো ছড়িয়ে দিল পিঠময়। আবৃত শুয়ে শুয়ে পর্যবেক্ষণ করতে লাগলো সবটা। সারা রাতের ক্লান্তিতে আবার কখন যে ঘুমিয়ে গেল বুঝতেই পারল না। আয়রা সময় নিয়ে কৃত্রিম উপায়ে চুল শুকিয়ে তা বেঁধেও ফেলল। মাথায় ওড়না টেনে নিজেকে পরিপাটি করেই ঘর থেকে বের হলো। হাফসা তখন কিচেনে। আয়রা গিয়ে সুন্দর মতো সালাম জানালো তাকে। হাফসা হাসি মুখে তা গ্রহণ করে জিজ্ঞেস করল, তোমরা কখন এসেছো বলো তো? আমি তো কিছুই জানি না। সকালে তোমার শ্বশুরমশাই শুধু বলল তোমরা এসেছো। আমরা মধ্যরাতে এসেছি আম্মু। আপনি ঘুমোচ্ছিলেন, তাই মনে হয় আব্বু ডাকেনি আর আপনাকে। আয়রা পুরো বাড়িটায় নজর বুলিয়ে কিচেনে শাশুড়ির পাশে গিয়ে দাঁড়ালো। হাফসা চা করেছেন কিছুক্ষণ আগে। 1 কাপ আয়রার দিকে দিয়ে বললেন, তাহলে এত আগে কেন উঠছো? যায়নি শরীর, আরেকটু ঘুমালে পারতে। চাটাও খাওয়া ভালো লাগবে। এর মধ্যে মৌমিও বের হলো নিজের ঘর থেকে। তখন মুত্তাকির সঙ্গে সঙ্গে নিজেও আবার ঘুমিয়ে গেছিল। সেও আয়রাকে দেখে একই প্রশ্ন করল, কখন এসেছে? সে কেন জানে না আবৃত এখনো ঘুমিয়ে কিনা। আয়রা সব প্রশ্নের জবাব দিল তার। চায়ে চুমুক দিতে দিতে এদিক ওদিক দেখে জিজ্ঞেস করল। মুত্তাকি কোথায় আপু? ঘুম থেকে ওঠেনি? হাফসা ইতিমধ্যে মৌমিকেও 1 কাপ দিয়েছেন। সে চায়ে ছোট করে চুমুক দিয়ে বলল, আর বলো না, সেই ভোরে ঘুম ভেঙে গেছিল, তার জোর করে ঘুম পাড়িয়েছি আবার। সকালের সময়টা মেয়ে, শাশুড়ি, বউ 3 জনে মিলে কিচেনেই নানান খোশ গল্পে কেটে দেয়। আবৃতের ঘুম ভাঙে সকাল 10টায়। সে ফ্রেশ হয়েই বাহিরে চলে এসেছে। বাড়ির গ্যারেজ থেকে শুরু করে আশপাশটায় নজর বুলিয়ে পুকুরের কাছটায় এসে দাঁড়ালো। বুঝতে পারল না তার বাবা পুকুরে মাছ ছেড়েছে কিনা। মনোযোগ দিয়ে পানির দিকে চেয়ে থাকল সে। মাছ ছাড়লে অবশ্যই বোঝা যাবে। আবৃত শটান হয়ে দাঁড়িয়ে থাকতে হুট করে পিছনে এসে দাঁড়ায় কেউ। আবৃত পিছনে না তাকিয়েই রাশভারী কণ্ঠে বলে ওঠে, এসে পিছনে দাঁড়ালে কেন? পাশে এসে দাঁড়াও। আয়রা সঙ্গে সঙ্গে পাশে দাঁড়ালো আবৃতের। হাতে তার কফি। আবৃত বাহিরে আসার সময় কফি দিতে বলে এসেছে। আয়রা মগটি বাড়িয়ে দিয়ে ধরল তার দিকে। আবৃত তা নিয়ে প্রশ্ন ছুড়ল, খেয়েছো সকালে? সবাই খেয়েছি আমরা, শুধু আপনি আর বাবা বাকি আছেন। বাড়িটা ঘুরে দেখো নে। দেখেছি, আপু দেখিয়েছে সব। পছন্দ হয়েছে? হয়েছে তো। আপনাকে? হেয়ালি করে বলল আয়রা। আবৃত বুঝল হেয়ালি। কফিতে চুমুক বসাতে বসাতেই হেসে উঠল। তাদের নিরিবিলি কথা বলার মধ্যে কোথা থেকে 5 জন ছেলেমেয়ে এসে হাজির হলো তাদের বাড়িতে। 4 জন বাড়ির মধ্যে গেলেও একজন পুকুরের দিকে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে সেদিকে এগোলো। পুরুষালী অববয় চিনতে পেরে মুখে কথার খুই ফুটিয়েই আসতে লাগল সে। মানুষ এত নিষ্ঠুর কি করে হতে পারে? আমাদের ভাই বলে পাত্তাই দেয় না। ভাইয়ের যে আজ বাদে কাল বিয়ে, সে খবর বোধহয় নেই। হায়! পিছন থেকে পরিচিত আওয়াজ আসায় আবৃত আয়রা দুজনেই পিছন ঘুরে যায়। ফিরোজ বলতে বলতে আসছে কথাখানা। আবৃত নিশ্চুপ দেখে ঠিক আবৃতের বরাবর সামনে এসে দাঁড়ালো ফিরোজ। আবৃতের দিকে মাথা হেলিয়ে নিজের চেহারার দিকে আঙুল তাক করে দেখিয়ে প্রশ্ন করল, এই এই ভাই দেখ, আমার চেহারা মনে আছে তোর, নাকি ভুলে খেয়ে ফেলেছিস? আবৃত নাক মুখ কুচকে বলল, সরো। যে নিজের বিয়ে নিয়ে দিনে 2বার ফোন দেয়, তার চেহারা বলা যায়? যায় না? তা তুই বাড়ি এসেছিস কি জন্য বলতো? বিয়ের দাওয়াত দিয়ে বলছিস এসছি কি জন্য? ফিরোজ অট্ট হাসিতে ফেটে পড়ল, মাটিতে গড়াগড়ি করার মতন। দুজনের মাঝে আয়রা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সে তো চেনে না, তাই নিশ্চুপই রয়ে গেছে। ফিরোজ নিজেকে সামলে কথা পেঁচিয়ে পেঁচিয়ে বলল, ও, তুই বিয়ের দাওয়াত খেতে এসেছিস? তা বিয়ে কি এই বাড়িতে? এ বাড়ির কার বিয়ে শুনি? ছেলেটা কথা বলায় বরাবরই উস্তাদ। কথার প্যাচ খুব ভালো মতো দিতে জানে। আবৃত ফুস করে নিঃশ্বাস ছাড়ে। ফিরোজ হঠাৎই আয়রার দিকে তাকায় ভালো মতো, যে এতক্ষণ নীরবেই তাদের দুভাইকে দেখে চলেছে। আশ্চর্য, আয়রাকে দেখেনি ফিরোজ, চিনল না। তবে মস্তিষ্কে কিছু হানা দিতেই একবার আবৃত আরেকবার আয়রার দিকে তাকালো। হঠাৎ এমনভাবে তাকানোয় আয়রা ইতস্তত বোধ করল। আবৃত বুঝল বোধহয় ফিরোজ কিছু জিজ্ঞেস করবে তার আগেই বলল, ও তোর ভাবি। এরপর আয়রার দিকে তাকিয়ে বলল, আরও হলো বিয়ের সেই পাত্র যার বিয়ে খেতে এসছ, ফিরোজ। ফিরোজ তৎক্ষণাৎ বলে উঠল, ও হো, এই তাহলে আমাদের ভাবি। আসসালামু আলাইকুম ভাবি, আমি ফিরোজ, আবৃতের মামাতো ভাই। ও তো বলেই দিল আমারই বিয়ে খেতে এসেছেন, অথচ আপনারা আমার বাড়ি ছেড়ে
নিজেদের বাড়িতে এসে উঠেছেন? আফসোস। নাগা তার নিজ মনের কথাগুলো বলেই ক্ষান্ত হল ফিরোজ। আয়রার হাসি পেল, সালামের উত্তর দিল তার। আবৃত বলল, তোর না আজ হলুদ? তুই বাড়ির বাইরে কি করিস ফাজিল? মামিরা তোকে বের হতে দিল? তোমাদের খুঁজে এসেছি প্রিয় ভাই আমার, তোমার মামিদের চোখ ফাঁকি দিয়ে। আবৃতের মামা ৩ জন, ৩ মামার ৬ ছেলে মেয়ে। নানা নানি দুজনেই জীবিত এখনও, শেষ বয়স পার করছেন। বৃদ্ধ বাবা মা এবং ৩ ভাইয়েদের ছানাপোনা নিয়ে যৌথ পরিবার তাদের। এত বড় পরিবারের দোতলা বিশিষ্ট বড় বাড়িখানা আজ জাঁকজমকভাবে সাজানো হয়েছে একেবারে। লোকসমাগমও বেশ। প্রথম বিয়ে বলে কথা। বড় ছেলে ফিরোজ থেকেই ভাই বোনদের বিয়ের সিরিয়াল শুরু হলো বোধহয়। হলুদ আজ তার, দূরের কাছের মেহমানে ভরপুর বাড়ি। আবৃতরাও তার ব্যতিক্রম নয়। তারা সপরিবারে বিকালের দিকে আসলো। এসেই সর্বপ্রথম গেল আবৃতির নানির ঘরে দেখা করতে। সবে সবে পানবাটা বের করে আরাম করে বিছানায় বসেছিলেন মমতা। নিজ মনেই বকতেছিলেন বাড়ির বউদের। প্রথম বিয়ে, অথচ কোনো নিয়মকানুন ঠিকমতো হচ্ছে না। সে বৃদ্ধ মানুষ, কত দিক চোখ দিবেন আর বলে বলে দিবেন। আশ্চর্য! আরও কত ভাবনা তার। আপন মনে এটা সেটা ভাবনাগুলোর মাঝেই আগমন ঘটে আবৃতদের। মৌমি এসেই আগে জড়িয়ে ধরে নানিকে, কাউকে কোনো সুযোগ না দিয়ে নিজে বলতে শুরু করে, ওরে নানি জান আমার, কেমন আছো তুমি? চমকে উঠলেন মমতা। বুঝতে পারল কার কাজ এটা। হুট করে চেপে জড়িয়ে ধরায় তেতেও উঠলেন। সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নিলেন নিজেকে। মুখ ঝামটা দিয়ে বললেন, ওরে মাইয়া রে, কালি না আইয়া দেখা কইরা গেলি, আজই আবার নতুন কইরা সব নতুন নতুন সিগান লাগে। বলি একদিনে কি পাল্টায়? মৌমি অবাক হওয়ার ভান করে বলল, এটা কি বলো নানি? একদিনে কত কিছু হতে পারে, তোমার ধারণা আছে কোনো? না, আমার ধারণা নাই। শর্ত তুই, আমার নাতিনটা আসে নাই, দেখতে দে আগে। হেসে ফেলল তার কথায় সবাই। আবৃত নানিকে সালাম দিয়ে পাশে বসল। মৌমির হাজব্যান্ডও সালাম দিয়ে কথা বলল ভালো মন্দ। মৌমি ঠোঁট উল্টে আবারও বলল, ও, আজ প্রেম করার মানুষ আসছে দেখে আমার দাম নাই। বুঝি বুঝি, সুজি তো খাই না আর। আরেক দফা হাসির রোল। ওদিকে আয়রা নীরব দর্শক হলেও হেসে ফেলল সেও। মুত্তাকি তার কোলে, মামির কোলে বেশ আছে সে। আয়রা মাঝে মধ্যেই মুত্তাকির সঙ্গে ফিসফিস করছে, মুত্তাকিও হাসছে। হাফসা ও লোকমান সাহেব একটু দেখা করে ঘর থেকে বেরিয়ে গেলেন। আবৃত ওদিকে নানিকে জিজ্ঞেস করল, কি খবর তোমার, বলো। মমতা ফট করেই বলে ফেললেন, কেমন খবর চাও তুমি? খবর তো আমার দিবা তুমি, নাকি? আবৃত মাথা নিচু করে হাসল। নানি তার ভীষণ চালু। মমতা জিজ্ঞেস করলেন, তা আমার নাদ বউ কই? দেখি তার সাদ মুখখানা। আবৃত রসিকতার সুরে বলল, কেন, শুধু আমি কি যথেষ্ট নই মন ভরার জন্য? না গো, যথেষ্ট নাও তুমি। আমার মন ভরানোর জন্য বুড়া আছে আমার। তোমার মন ভরানোর জন্য যে আছে, তাহার সঙ্গে পরিচয় করিয়ে দাও দেখি। তা পরিচয় করিয়ে দিলে কি দিয়ে নাত বউয়ের সঙ্গে পরিচিত হবে শুনি? খালি খালি তো পরিচয় করিয়ে দেওয়া যাবে না। হুট করেই ঘরের ভেতর প্রবেশ করতে করতে বলল ফিরোজ। তার কথা শুনতেই মমতা ওর দিকে কটমট করে তাকিয়েছেন। বাঁদর ছেলে একটা, বাড়ি থাকলে তাকে জ্বালিয়ে মারেন। মমতা কিছু বলবেন, তার আগে ফিরোজের পিছন পিছন আসা সারা বলল, তুমি কি দিয়ে পরিচিত হয়েছিলে শুনি? সকালে না নির্লজ্জের মতো খালি হাতে পরিচয় আদান প্রদান করে আসলে? সারা ফিরোজের মেজো চাচার বড় মেয়ে, কথা বলতে মুখে খই ফোটে তার। ফিরোজ সঙ্গে সঙ্গে ওর মাথায় চাটি মারে, বলতে থাকে, আমি যে নির্লজ্জ এটা সবাই জানে, তুই ঢাকঢোল না পিটালেও জানে। আর বড় কথা, আমি সম্পর্কে ভাবের ছোট, এটা কি তুই জানিস না? বয়সে তো বড়, তাই না? এবার মৌমিও তাল দিল সারার সঙ্গে। সারা কিন্তু একদম ঠিক কথা বলছে ফিরোজ। ওই বাদর তোর নিজেরটা বাদে বাকি সব আটটা বেঠিক বলতে মন আনসান করে। ওরে দেখে কে বলবে আজ বাদে কাল তার বিয়া? কেমন ডিঙ্গিপনা করে বেড়ায় দেখো। মমতার কথায় সবাই তাল দিল। ফিরোজ মাথা নিচু করে নিল। শেষে আবৃত হেসে আয়রাকে কাছে ডাকল। আয়রাও নিকটে গিয়ে দাঁড়ালো বাধ্য মেয়ের মতো। আবৃত ওকে দেখিয়ে বলল, এটাই তোমার নাত বউ। আয়রা মৃদু হেসে অত্যন্ত নিচু কণ্ঠে সালাম দিল মমতাকে। মমতা সালামের জবাব দিয়ে বললেন, মাশাআল্লাহ, নাত বউ তো দেখতে ভারী মিষ্টি।
দেখ, মিষ্টি বলে আবার খেয়ে ফেললো না। পরে আমরা এমন ভাবি কোথায় পাবো? সারা নিজের কথা শেষ করেই আয়রার কোল থেকে মুত্তাকিকে নিল। সে এত শান্ত যে সবার কাছেই যায়। তবে সারা আপাতত ওকে কোলে রাখতে নয়, বরং আয়রার কোল খালি করতে নিল এবং দিল দুলা ভাইয়ের কাছে। মৌমির হাজবেন্ডের কোলে দিল মুত্তাকিকে, বলল, ধরেন তো দুলাভাই, আপাতত আপনি সামলানোকে। আমি ভাবি আপুকে নিয়ে চললাম, অনেক কাজ। হলুদ সন্ধ্যা। বাড়ির ছাদে হলুদের আয়োজন করা হয়েছে বেশ ভালোভাবেই। হলুদ সন্ধ্যা বিষয়টি একান্তই কাজিনদের মধ্যে, অথচ মেন যে পাত্র তাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, সঙ্গে তার বড় ভাই আবৃতকেও পাওয়া যাচ্ছে না। আশ্চর্য কথা। আয়রা নিজেও অবাক কতক্ষণ আবৃতে দেখা না পেয়ে। কোথায় গেছে কে জানে। নাবিল পুরো বাড়িটায় খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছে। শেষে ছাদে এসে বসে পড়ল এক কোণারে। সারার ছোট ভাই নাবিল, বয়স অল্প, চোখ মুখ বিরক্তিতে কুঁচকে রয়েছে তার। সারা এসে ভাইয়েদের কথা জিজ্ঞেস করায় আরও তেলে বেগুনে জ্বলে উঠল। তোমার ভাইদের তুমি খুঁজে দেখো আপু, আমার কর্ম নয় এ। আর পারবো না মহারাজদের খুঁজতে। শুধু আমার ভাই তো কে? নাবিল সহসাই উত্তর দিল, আমার কেউ না। এটা আমি ফিরোজ ভাইকে বলবো আজকে, দাঁড়া। কথাটা বলল ফারাজ, ফিরোজের ছোট ভাই। সারা তাল দিল, ঠিক বলেছো ভাইয়া, কিন্তু কথা হলো আমাদের মহোদয় ভাই দুটো গেছে কোথায়? যার হলুদ সেই নাই, আমরা কার হলুদ করব? ফারাজ সঙ্গে সঙ্গে সারা পাশে দাঁড়ানো আয়রার দিকে তাকায়, দাঁত বের করে হাসে, রসিকতা করে বলে, আমরা তো ভাবির গায়ে হলুদের দিন ছিলাম না, আয় ভাবির গায়ে হলুদ করি, কি বলেন ভাবি? আয়রাকে একবেলার মধ্যেই নিজেদের আচরণ দ্বারা সহজ করে নিয়েছে ওরা, তাই আয়রাও সেভাবেই উত্তর দিল, আমার গায়ে হলুদ করতেও তো আপনার ভাইকে লাগবে, তারও তো খোঁজ নেই। তুমি ফোন করো না আবৃত ভাইকে। আশ্চর্য, আমাদের ফোন ধরছে না। তোমার ফোন নিশ্চয়ই ছাড়বে না। আয়রা মাথা নিচু করে নেয়। তার ফোন তার কাছে থাকলে অবশ্যই ফোন দিত। দুঃখের ব্যাপার হচ্ছে তার নেই। সারা হা হুতাশ করে, বলে, ভাবির ফোন ভাইয়ের কাছে, ভাবির কাছে নেই। ফারাজ হতাশ হলো। তাদের মধ্যে আবার হুট করেই কোথা থেকে জানি বাড়ির ছোট দুজন সদস্য আসলো, ফাইজা ও লোমা। ফাইজা ফারাজের ছোট বোন, লোমা তাদের ছোট চাচার মেয়ে। দুটোতে এসেই ফারাজের দুহাত দখল করে নিল। সারা আয়রা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতেই তারা দুজনেই বলে উঠল ফারাজকে, ভাইয়া চলো, তোমার গায়ে হলুদ করব। বিয়ের পাত্র তো নেই, তোমাকেই বিয়ে দিয়ে দিব আমরা, তবু হলুদ মিস করা যাবে না। ফারাজ হতভম্ব, জলদি নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো ওদের থেকে। কোথায় থেকে মৌমি এসে বলল, দুটোকে আবার কেউ কিডন্যাপ করলো নাকি? এদের খোঁজ কেন নাই? গেছে কই? ফাইজা চোখ মুখ কুঁচকে ফেলে জবাব দিল, কি বলো আপু, তুমি কি বোকা? আবৃত ভাই, ফিরোজ ভাই দুজনেই ভালো ফাইট জানে, তাদের কি করে কেউ কিডন্যাপ করবে? তাদের কথার মধ্যেই আচমকা নিচ থেকে গুঞ্জন শোনা গেল, যেমন বিয়েবাড়ি মানুষে ভরপুর, তার মধ্যে অন্যরকম গুঞ্জন। মারপিট করে এসেছে বাড়ির বড় দু ছেলে। যেমনই ভরা সন্ধ্যা তেমনি বড় বাড়ির পরিবেশ বেশ গুমোট। তবে ঘরে ঘরে লাইট জ্বলে উঠলেও এখনও প্রয়োজন পড়েনি উঠোনে। দিনের আবছা হলদে আলো এখনও বিদ্যমান। উঠোনের মধ্যেখানের দুটো চেয়ারে নিশ্চুপে বসে রয়েছে আবৃত ও ফিরোজ, আর তাদের ঘিরে দাঁড়িয়ে রয়েছে বাড়ির লোকজন। যার যেখানে কাজ ছিল সব ফেলে এখন যেন মেন কাজ হয়ে উঠেছে ফিরোজ ও আবৃত। উৎসুক জনতা সবাই। শান্তশিষ্ট আবৃতের ডান হাতের তালু থেকে একটু একটু করে রক্ত ঝরছে, মাথাতেও আঘাতের চিহ্ন। ফিরোজের কপাল থেকে রক্ত ঝরছে, বেশ গাঢ়ভাবেই। আঘাতের পরিমাণ তাদের বেশ ভালোই বোঝা যাচ্ছে। দুজনেই আহত, অথচ দুজনেই এখন শান্তশিষ্টভাবে নির্লিপ্ত ভঙ্গিতে বসে রয়েছে। ফিরোজ ছেলেটা না হয় ছোট থেকেই এরকম, দুষ্টু, মারপিট, তার ক্ষেত্রে স্বাভাবিক। নিশ্চয়ই এলাকার কোনো ছেলেপেলের সঙ্গে গণ্ডগোল করে এসেছে, সে করেও তাই। কিন্তু আবৃত, সে তো শান্তশিষ্ট। হঠাৎ কি হলো যে সেও এরকম মারপিট করে রক্তাক্ত হয়ে এসেছে? আবৃতির উপস্থিতি ঠিক হজম হচ্ছে না কারোর ব্যাপার। তাই আরও ব্যাপার খুঁজতে যখন মগ্ন সবাই, তখন আবৃত স্বাভাবিকভাবে মাথা নুইয়ে বসে। কিন্তু শান্ত নেই ফিরোজ, সে অশান্ত, তীক্ষ্ণ চোখে আশপাশে চোখ বুলাচ্ছে। আশ্চর্য তো, সবাই এখানে সালিশ বসালো নাকি? এভাবে বসিয়ে রাখার মানে কি? রেখেছে ভালো কথা, তারা যে রক্তাক্ত সেদিকে তো কেউ নজর দিবে, এগিয়ে আসবে, কিন্তু কেউ তো আসছে না, ফ্রিজ হয়েছে। ফিরোজ চটে গেল মুহূর্তে। উঠে দাঁড়ালো চট করেই। স্থান ত্যাগ করতে নিলে সঙ্গে সঙ্গে তার সামনে এসে বাদ সাধল হাশেম রহমান, হাতে একখানা ছড়ি তার। বৃদ্ধ মানুষ হওয়ায় হাঁটতে সুবিধা হয় এতে। তিনি আবৃতের নানা ও ফিরোজের দাদা। এতক্ষণ দূর থেকেই দুজনকে পর্যবেক্ষণ করেছিলেন। এবারে সরাসরি সামনে এসে জিজ্ঞেস করলেন অতি ঠান্ডা মেজাজের সাথে,
এইসব কি দেখছি আমি? আয়রা ছাদ থেকে সবার সঙ্গে নিচে নেমে হতভম্ব একদম অবিশ্বাস্য চোখে দেখছে সামনের দিকে। চোখ দুটি তার বিশ্বাস করতে চাইছে না সামনে আবৃত মাহমেদ নামক মানুষটি বসা। আঘাতপ্রাপ্ত মস্তিষ্কে ধরতেই বুকের ভেতরটা যেন ছ্যাঁত করে উঠল তার। আঘাত পেয়েছে মানুষটা। সে আশপাশ তাকালো। সারা ফারাজ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে বাকি সবার মতোই। ওদিকে হাশেম রহমানের প্রশ্নে ফিরোজ ফটাফট জবাব দিল। যা হয়েছে যেমন তোমার সামনে উপস্থাপন করা আছে তাই দেখছো তুমি। হাশেম রহমান এবার আবৃতের দিকে তাকান। সশব্দে নাম ধরে ডেকে ওঠেন। আবৃত মাথা তুলে তাকায় তার নানা জানের দিকে। বেশ স্বাভাবিকভাবে উত্তর করে, যা দেখছেন এই মুহূর্তে সবই সত্য। এখন এতটুকু বলতে পারি, অকারণে আমার সামনে উল্টা কিছু না ঘটলে বা না বললে আমাকে এরকম পরিস্থিতিতে দেখার কথা নয়। দাদা কিছু বলবে তার আগে ফিরোজ বলে উঠল, আমার মনে হয় তোমার কাছে বিচার আসবে। বিষয়টা নিয়ে পরে আলোচনা করলে হয় না? তাহলে আর বারবার একই বিষয় রিপিট হবে না। সঙ্গে সঙ্গে ফিরোজের মা এগিয়ে আসলেন। ছেলের কথায় শ্বশুরকে সাফাই দিতে লাগলেন। বাবা, ছেলে দুটো আহত, কি হয়েছে, কিভাবে হয়েছে, আসলেও এগুলো পরে না হয় আলোচনা করা যাবে। বাড়ির বাকি গিন্নিরাও এগিয়ে আসলো। আবৃতের মাও একই কথা বললেন। ছেলে তার যথেষ্ট শান্ত, ভদ্র। এখন এরকম একটা ব্যাপার হয়েছে মানে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। তার আগে ছেলে দুটোকে সঠিক হালে ফেরানো দরকার। ওদিকে পুরো ব্যাপারটা দেখে আয়রার অদ্ভুত লাগছে। এই প্রথম কেন যেন ভয় করছে। অজানা কারণেই করছে। সে আর নিজের ভেতরে অস্থিরতা আটকে রাখতে পারল না। আবৃতের দিকে এগিয়ে আসতে লাগলো দ্রুত। হাশেম রহমান সবার কথা শুনলেন। এক একে তাকিয়ে দেখলেন সবার দিকে। অন্তঃপর গমগমে আওয়াজে বললেন, কিছু বিষয় আমার এখনই জানা দরকার। আর তোমাদের ছেলে দুটো শুধু তোমাদের ছেলে নয়, আমার নাতি, যথেষ্ট বড় দুজন। এখন এখান থেকে যে যার কাছে যাও, আর কারোর কোনো কথা নেই এখানে। ব্যাস, সবাই চুপ। বাড়ির কর্তা যেখানে এভাবে বললেন সেখানে আর কিছু বলার থাকে না কারোর। আয়রাও শুনল, তবু কি মনে করে আবৃতের দিকে আসতে লেগেছিল। আবৃত মাথা তুলে তাকিয়েছে সে সময়, একদম আয়রা বরাবর দৃষ্টি। হাতের ইশারায় থামিয়ে দিল ওকে মাঝপথেই। অত্যন্ত গম্ভীর স্বরে বলে উঠল, ঘরের দিকে যাও। আয়রা চমকে তাকালো তৎক্ষণাৎ। সে বেশ ভালোই দেখতে পাচ্ছে আবৃতের রক্তমাখা হাত, ক্ষত বেশ। সহ্য হল না আবৃতের থামিয়ে দেওয়া। অস্পষ্ট স্বরে কিছু আওড়াকে নিলেই আবৃত থামিয়ে দেয়। এখন মোটেও আয়রার নাম নিতে ইচ্ছে করছে না মানুষে ভরা এ জায়গায়। কৌতূহলের পাত্র করতে চাইছে না আয়রাকে। কজনই চেনে আয়রাকে? যারা চিনে না তাদের চেনার প্রয়োজন নেই আপাতত। সে আয়রার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে সারাকে উদ্দেশ্য করে প্রথমবারের মতো ধমকের সুরে কঠিন গলায় বলে, সারা, ভেতরে যাও। ফারাজ। বেশ বুঝল ভাইয়ের দৃষ্টি। ভাবিকে মোটেও পরিচিত করতে চাইছে না এত মানুষজনে। এখানে মেহমান ছাড়াও আপাতত গ্রাম সম্পর্কের অনেকে আছেন। ফারাজ বুদ্ধিমান। পাশে দাঁড়িয়ে থাকা সারাকে সুন্দর মতো ইঙ্গিত করল কিছু। আয়রা অবাক না হয়ে পারল না। যথেষ্ট ম্যাচিওর সে। বুঝল এত লোকের মাঝে হয়তো তার আবৃতের দিকে পা বাড়ানো ঠিক হয়নি। তবুও যেন আবৃতের ধমকের সুর ঠিক মানতে চাইছে না মন। বাড়ির উঠোন ফাঁকা হয়েছে, সঙ্গে অন্ধকার নামছে। লাইট জ্বালিয়ে দেওয়া হলো সেখানের। আবৃত, ফিরোজ, হাশেম রহমান আপাতত তিনজনে মুখোমুখি তিনটি চেয়ারে বসা। শুরুতে ফিরোজ কথা বলে ওঠে, মেম্বারের ছেলে অযথায় ঝামেলা করতে এসেছিল। জানোই তো সব, বিচার আসবে তোমার কাছে। তোমাদের মারতে এসেছিলে? হুমকি দিতে। আবৃত বলল কথাটা। হাশেম রহমান পরোক্ষ করলেন আবৃতকে। এরপর আরও কিছু কথা হলো তাদের মাঝে। শেষে ফিরোজ আবারও একবার নিজের নির্লজ্জের পরিচয় দিয়ে বলল, এখন আমাকে ছাড়ো তো, আমার গায়ে হলুদ হয়নি, গায়ে হলুদ করা লাগবে জলদি। আবৃতও উঠে দাঁড়ালো, বলল, আমি বাড়ির দিকে যাব। ফিরোজ লাফিয়ে উঠল, বাড়ির দিকে যাবি মানে? এখানে কি কিছু নেই? চল আমার সঙ্গে। বলেই ঘাড়ে হাত রাখতে গেল আবৃতের, কিন্তু পারল না। কুকিয়ে উঠল ব্যথায়। হাশেম রহমান হতাশ হয়ে উঠে দাঁড়ালেন। না, এখানে সময় নষ্ট করা যাবে না, বাহিরটা সামাল দিতে হবে। সে চলে যেতেই আবৃত ফিরোজের থেকে দূরে সরে আসলো। সামনে এগিয়ে যেতে যেতে বলল, হবে না আমার, লাগলে পরে আসবো, এখন বাড়ি যাচ্ছে। ভাবিকে রেখে যা তাহলে। আবৃত পিছন না ঘুরে সহজ সরল জবাব দিল, কিন্তু কাট কাট। সম্ভব নয়। ধরণীর বুকে রাত নেমে এসেছে অনেক আগেই। সেই সঙ্গে নীরবতা বিরাজ করছে জনবসতি এলাকায়। রাস্তাঘাট শুনশান। যেমনই অন্ধকার তেমনি নেই কোনো কাকপক্ষী।
অবশ্য গ্রাম অঞ্চলে এটা নিতান্তই স্বাভাবিক। সন্ধ্যের পর রাস্তাঘাটে মানুষজনকে খুব কমই দেখা যায়, প্রয়োজনে দু একজন। আজকের জন্য হয়তো সে দু একজন আয়রা ও আবৃত। আয়রা আবৃত হেঁটে চলেছে নিশ্চুপে, গন্তব্য নিজেদের বাড়ি। কারোর মুখে কোনো কথা নেই, নিশ্চুপেই ধীর গতিতে হেঁটে চলেছে তারা। আয়রা এক হাতে ফোনের লাইট জ্বালিয়ে ধরেছে সামনের দিকে রাস্তায়, অন্য হাতটি আবৃতের বাম হাতের মুঠোয়। আয়রা বারবার আবৃতের দিকে তাকাচ্ছে, পরপরই আবার দৃষ্টি ঘুরে যাচ্ছে চলতি পথে। আবৃতের অভিব্যক্তি আজ ঠিক বুঝতে পারছে না আয়রা। সে টান টান ভঙ্গিতে অবিচল হেঁটে চলেছে। বাড়ি তো যাবেই, যাবার আগে ক্ষতস্থানগুলোতে ঔষধ লাগানো যেত না? ডান হাতটা বিশ্রীভাবে কেটে গেছে, রক্ত ঝরছে। ব্যান্ডেজ করার দরকার ছিল আগে, তা না করে আগে বাড়ির রাস্তা ধরেছে। আশ্চর্য লাগছে আজ আবৃতকে আয়রার কাছে। সে আর চুপ করে থাকতে পারল না, প্রশ্ন করেই ফেলল চলতি পথে। আজ এই পর্যন্তই। পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে। যারা এখনো তানভীর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে।